আসসালামু আলাইকুম। আজকে আবার ইউটিউব চ্যানেলে তোমাদের কাছে চলে আসলাম। গতদিন প্রথমে এক্সপেরিমেন্টাল একটা ছেড়েছি, তো আমি দেখলাম যে তোমরা বাচ্চারা পছন্দ করেছো, আবার তাদের কিছু প্রশ্ন ছিল, প্রশ্ন করেছো। অনেকে বলেছে যে বায়োলজি আগে ভালো লাগতো না, মিস আপনার ক্লাস করে আমরা বায়োলজি ভালো লাগতো বা ভালো লাগা শুরু হয়েছে। তো আমার কাছে এটা কিন্তু গ্রেট একটা অ্যাচিভমেন্ট যে কিছু একটা বাচ্চাদেরকে শিখালাম বা কিছু একটা বললাম, কিছু একটা করলাম, সেটা একটা বাচ্চার জন্য একটা মানে যে সে সেটার প্রতি আগ্রহী হলো, এটা আমার জন্য বড় একটা পাওয়া। গতদিন তোমাদের কাছে আমি জাস্ট ইন্ট্রোডিউসিং একটা ক্লাস করেছিলাম ইউটিউব চ্যানেলে। তো আজকে থেকে আমি ওই যে 10 মিনিট 15 মিনিট করে এক একটা কন্টেন্ট ছাড়বো। তবে তোমাদের সবাইকে বলে দিই, তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখো আমার এটা, কারণ তাহলে আমি যতগুলো ভিডিও ছাড়বো সেগুলো তোমরা সঙ্গে সঙ্গে একটা পর একটা পেয়ে যাবা। হ্যাঁ, সাবস্ক্রিপশন যদি না করে থাকো তাহলে ভিডিও লিঙ্কগুলো কিন্তু তোমরা পাবা না তাড়াতাড়ি, এবং একটার পর একটা পেতে হলে তোমার কিন্তু সেটা কি করতে হবে, একটু সাবস্ক্রিপশন করে রাখতে হবে। ঠিক আছে? তো এই জন্যই তোমরা কি করবা, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? তো আজকে আমি তোমাদেরকে কালকে বলেছিলাম যে তোমরা যদি ইয়ে করো, গল্পটা পড়তে যাও আবৃত্তিবীজি, 4টা বিষয়ের উপরে তোমরা খেয়াল করবে। 4টা বিষয়ের উপরে খেয়াল করার মধ্যে আমি আবার বলেছিলাম কিছু ছোট ছোট সংজ্ঞা আছে, যে সংজ্ঞাগুলো খুব ইম্পর্টেন্ট। ওইটা ছাড়া কিন্তু একটা গোত্র সম্বন্ধে কিন্তু কোনো আইডিয়া পাওয়া যায় না। যেমন আমরা সবাই জানি একটা ফুলের কি আছে, একটা ফুলের সাধারণত 4টা স্তবক আছে। কি কি আছে? বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। কোনো কোনো ফুলে কিন্তু 5টা স্তবক থাকে। কি কি থাকে? উপবৃতি, বৃতি, দল, পুংস্তবক। এখন আমি যদি এটাকে ইংলিশে বলি তাহলে এটাকে সাবস্যাপেল, স্যাপেল, প্যাটেল, স্ট্যামেন অ্যান্ড কার্পেল। আর কিছু বায়োলজিক্যাল শব্দ আমরা এটাকে ব্যবহার করি, যেমন অ্যাপিক্যালিক্স, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। তা আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে এটা শুরু করবো। তাহলে একটা ফুলে যদি 5টা স্তবক থাকে তাহলে আমরা যদি প্রথমে বলি উপবৃতি। হ্যাঁ, উপবৃতি, উপবৃতিকে আমরা বলি কি? অ্যাপিক্যালিক্স। অ্যাপিক্যালিক্স এটাকে সংক্ষেপে প্রকাশ করা হয়, অ্যাপি থেকে ই নেওয়া হয়, আর ক্যালিক্সের সি হলো এটার স্পেল, আর প্রনাউন্সিয়েশনটা হলো ক, কে দিয়ে আমরা করি। তাহলে এটাকে আমরা এই কে, ই কে। তারপরে হলো বৃতি, বৃতিটাকে আমরা বলি হলো ক্যালিক্স, CALYX, ক্যালিক্স। এখন এটাকে যদি আমরা শুধু কে দিয়ে করি তাহলে এটার সাথে কোনো প্যাচ লাগছে না, কারণ এখানে সামনে কিন্তু কোনো ই নাই। তারপরে হলো দল, দলটা হলো করোলা, COROLLA, করোলা। এখন কথা হলো এটাকে যদি আমরা এখন কে দিয়ে করি তাহলে কোনটা বৃতি কোনটা দল বোঝা যাবে না, এই কারণে এটাকে করা হয়েছে হলো তার স্পেলের সি থেকে সি। তারপর হলো পুংস্তবক, পুংস্তবক, পুংস্তবকে বলা হয় অ্যান্ড্রোসিয়াম, ANDROSIUM, অ্যান্ড্রোসিয়ামকে প্রকাশ করা হয় এ দিয়ে। এখন আসো পুংস্তবক জিনিসটা কি। পুংস্তবক তোমরা সবাই কিন্তু জবা ফুল দেখেছো, কারণ সবসময় কিন্তু আমি জবা ফুলের উদাহরণটা কেন টানি, কারণ প্রথমত মালবেসি গোত্রটা আমাদের আছে, আর জবা ফুলটা মোটামুটি সব বাচ্চারা জবা ফুলটা চেনে। এখন জবা ফুলটা যদি তোমরা নাও, তোমরা দেখবে এটা লাল লাল পাঁচটা পাপড়ি আছে, কখনো জবা ফুল সাদা আমরা পাই, গোলাপি পাই, লাল পাই। তো লালটাই আমাদের বেশি চোখে পড়ে, লাল পাপড়ি দেখবে 5টা আছে, তার নিচে দেখবে একটা মাইক্রোফোনের মতো লম্বা একটা অংশ আছে, আবার নিচে ছোট 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 কতগুলা উপবৃদ্ধির মতো আছে, একটা স্টক একটা আছে, ওটা আছে, এবং তার উপর দিকে হাঁসের মাথার মতো এভাবে বের হয়ে ঝুলে একটা অংশ থাকে, তার মধ্যে অসংখ্য পুংকেশর লেগে আছে। তো অসংখ্য পুংকেশর সবগুলো সহই কিন্তু এটাকে বলা হয় পুংস্তবক। একটা পুংকেশর যদি আমি আঁকি, তোমরা বড় দিকে তাকাও, যদি একটা পুংকেশর আমি আঁকি তাহলে এই একটা পুংকেশর আমি আঁকলাম। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কি? পুংকেশর। ভালো করে খেয়াল করো, এটা পুংকেশর। এই যে অংশটা আছে যে কিডনির মতো বা বৃক্কের মতো, এটাকে বলা হচ্ছে পরাগধানী, পরাগধানী, এটাকে বলা হচ্ছে পরাগধানী। আর এই যে দণ্ডটা আছে এটাকে বলা হচ্ছে পুংদণ্ড। তাহলে আমরা কি বলছি, পুংকেশরের কয়টা অংশ আছে? পুংদণ্ড, পরাগধানী, পরাগধানী পুংদণ্ড মিলে কি হচ্ছে? একটা পুংকেশর হচ্ছে। আর অসংখ্য পুংকেশর, মনে করো এটা একটা পরাগদণ্ড, এখানে কিন্তু অসংখ্য পুংকেশর লেগে থাকে। হ্যাঁ, অসংখ্য মনে করো পুংকেশর আছে, এই অসংখ্য পুংকেশর মিলে এই জায়গাটাকে বলা হচ্ছে পুংস্তবক। আমি আশা করি তোমরা ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো। এখন আসো যেটা আমরা বলি হলো 5 নাম্বার, স্ত্রী স্তবক। স্ত্রী স্তবক, স্ত্রী স্তবক বলে গাইনোসিয়াম, GAINOSIUM, গাইনোসিয়ামকে আমরা প্রকাশ করি জি দিয়ে। এখন আসো আমি আবার জবা ফুলে যাই। জবা ফুলে মনে করো এই যে একটা পুংকেশরীয় নালী, মনে করো এখানে 5টা আমরা যদি মনে করি, তার উপরের দিকে 1 2 3 4 5,
এখানে আছে হলো মনে করো গর্ভমুণ্ড, খেয়াল করো ভালো করে সবাই, এইটা মনে করো তার গর্ভাশয়, আর মনে করো এখানে আছে তার উপবৃতি, এই যে বৃত্তিটা লেগে আছে, এই যে দল, আর এই যে পুংকেশীয় নালিকা, খেয়াল করো এই যে পুংকেশীয় নালিকা, এই পুংকেশীয় নালিকার মধ্যে অসংখ্য পুংকেশর কি হয় এরকম লেগে থাকে, অসংখ্য পুংকেশর লেগে থাকে। এখন আসো এই জায়গাটা হলো স্ত্রী স্তবক, ভালো করে খেয়াল করো এই জায়গাটা সহ ভেতরে যে নালীটা নেমে গেছে এটা সহ এইটা, এখন এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় গর্ভমুণ্ড। আর গর্ভমুণ্ডের সাথে যে চিকন একটা নালী দেখতে পাচ্ছ, এই নালী ইজ নট দ্য গর্ভদণ্ড, এটাকে বলা হয় গর্ভপত্র, গর্ভপত্র, বা এটা আরেকটা বলতে পারো তোমরা গর্ভকেশর, গর্ভকেশর। তাহলে গর্ভমুণ্ড গর্ভপত্র মিলে পাঁচটা কিন্তু এক জায়গায় সংযুক্ত হয়ে ডাউনওয়ার্ডলি নিচের দিকে নেমে গেছে, এই অংশটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড, গর্ভদণ্ড। গর্ভদণ্ডটা নিচের দিকে গিয়ে স্ফীত হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে গর্ভাশয়। তাহলে দেখো একটা স্ত্রীস্তবকে কি আছে, গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভপত্র। এখন প্রশ্ন হলো এই গর্ভাশয়ের ভিতরে কিন্তু প্রকোষ্ঠ থাকে, অনেকগুলি প্রকোষ্ঠ থাকে, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটা থাকতে পারে। এখন প্রশ্ন হলো আমরা ভাইভাতে কিন্তু অনেক সময় প্রশ্ন করি বাচ্চাদেরকে, আর শোনো এই যে তুমি হাতে ফুলটা নিলে এটা তাদের স্ত্রীস্তবক আছে, এটা অবলিঙ্গ একটা ফুল, এটা স্ত্রীস্তবক আছে, পুংস্তবক আছে, এই যে গর্ভাশয় আছে ভেতরে এটার মধ্যে একটা প্রকোষ্ঠ আছে, তুমি ফুলটাকে ডাইসেকশন না করে, ব্যবচ্ছেদ না করে, এটা ভেতর থেকে তুমি কিভাবে বুঝবে বাইরে থেকে যে এটা প্রকোষ্ঠ কয়টা আছে? তখন তোমরা সবসময় মনে রাখবে উপরে গর্ভপত্রে যতগুলো সংখ্যা আছে তার উপরে বেস করে তার এখানে কিন্তু গর্ভাশয়ের প্রকোষ্ঠ, বদ্ধ গর্ভ প্রকোষ্ঠ তৈরি হয়। তাহলে এখানে গর্ভপত্র কয়টা আছে? 5টা। তাহলে এখানে প্রকোষ্ঠ কয়টা হবে? 5টা। এখন মনে করো গর্ভপত্র 5টা আছে, 5টা কিন্তু একটা বিন্দুতে এসে সংযুক্ত হয়েছে, তাহলে ডিজিট কয়টা? আমরা ইংলিশে ডিজিট লিখবো 5টা। তারা কোথায় সংযুক্ত হয়েছে? একটা জায়গায় সংযুক্ত হয়ে নিচের দিকে নেমে গেছে। এই যে সংযুক্ত হয়েছে এটাকে প্রকাশ করা হয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এখন মনে করো 2টা আছে, 2টাও কিন্তু এক জায়গায় সংযুক্ত হয়েছে, 2 এর মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, 3 এর মধ্যেও আমরা দিব, 4 এর মধ্যেও দিব, 5 মোর দেন হিউজ আমরা ব্র্যাকেট দিব। যদি মনে করো একটা গর্ভমুণ্ড আছে, একটা গর্ভপত্র, গর্ভপত্র নিচে দিয়ে ডাউনওয়ার্ডলি গর্ভদণ্ড হয়ে নিচে নেমে গর্ভাশয় হয়ে গেছে, তখন একটা কারোর সাথে কিন্তু সংযুক্ত হয়েছে সিঙ্গেল, এই সিঙ্গেলটাকে কিন্তু কখনোই কোনো বন্ধনী দিয়ে আবদ্ধ করে এটাকে প্রকাশ করা হয় না। তাহলে আমরা কি বুঝলাম? গর্ভপত্র যদি একের অধিক থাকে তাহলে সেটা একটা নির্দিষ্ট জায়গায় এসে সংযুক্ত হয়, তারপর এটা গর্ভদণ্ড হয়ে গর্ভাশয় নিচে নামে। এই কারণে ওই সংযুক্তিকরণটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে প্রকাশ করা হয়। আর যদি একটা থাকে গর্ভপত্র তাহলে ওটা কখনোই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সংযুক্ত করা হয় না, জাস্ট তার সংখ্যাটা ডিজিটটাকে আমরা বসাবো আর তার আশেপাশে কোনো ব্র্যাকেট আমরা দিব না। তাহলে স্ত্রীস্তবকটা কি? স্ত্রীস্তবকে 3টা অংশ আছে, গর্ভপত্র, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। এই 3টা মিলে হলো তার কি গর্ভা স্ত্রী স্তবক বা স্ত্রীকেশর। এখন আসো এইটার সাথে কানেক্টেড কতগুলো শব্দ তোমাদেরকে আমি শিখাই। মনে করো স্ত্রীস্তবক, স্ত্রীস্তবক ভালো করে খেয়াল করো মেয়েরা, স্ত্রীস্তবক, গাইনোসিয়াম, গাইনো ECIUM, গাইনোসিয়াম। গাইনোসিয়ামকে আমরা কি বলি? জি বলি, ঠিক আছে। এখন গাইনোসিয়াম কিন্তু আমরা দুটো শব্দ ব্যবহার করি, এটা গর্ভাশয়টা হতে পারে অধিগর্ভ, দেখো খেয়াল করো, অধিগর্ভ, গর্ভাশয়, বা হতে পারে অধগর্ভ, অধগর্ভ, গর্ভাশয়, বা গর্ভকোটি, গর্ভকোটি, গর্ভাশয়। তাহলে আমরা সাধারণত তোমাদের সিলেবাসে যে দুটো আমরা পড়াই সেই দুটোতে আমরা কিন্তু এই অধিগর্ভ গর্ভাশয়টাই বেশি পাই। এটা ইংলিশ কি? অধিগর্ভটাকে বলা হয় হাইপোগাইনাস, এটাকে বলা হয় এপিগাইনাস, এটাকে বলা হয় পেরিগাইনাস। এখন আসো তোমরা অধিগর্ভ শব্দটার অর্থ কি? অধিগর্ভ হলো দেখো অধিগর্ভ, গর্ভ শব্দটা কিন্তু আমরা পেয়ে গেলাম, হ্যাঁ। গর্ভ মানে কি? এই যে স্ত্রীস্তবক থেকে এসছে, আমরা জিটা পেয়ে গেলাম, মনে করে আমরা জি পেয়ে গেলাম। এখন অধি শব্দটা কিন্তু আমরা পাইনি। অধি শব্দটা মানে কি? তোমার উপরের দিকে তাকাও, মনে করো এটা হলো গর্ভদণ্ড, এগুলো হলো তার গর্ভপত্র, উপরের দিকে ছিল গর্ভমুণ্ড ছিল, আর এখানে মনে করো তার তার গর্ভাশয়টা ছিল, এখানে তার বৃন্তটা, এবং এখানে উপবৃতি, বৃতি, দল, পুংকেশীয় নালিকা, বৃতি, উপবৃতি, দল, পুংকেশীয় নালিকা গেল, ঠিক আছে। এখন দেখো আমরা জানি এখানে কি আছে? উপবৃতি আছে, যেটাকে আমরা বলি ইকে,
যেটা বৃতি তাকে আমরা বলি কে, যেটা দল সেটাকে আমরা বলি সি, পুংকেশীয় নালিকা এটাকে বলি আমরা এ, আর এটাকে বলি হলো আমরা জি। এই যে গর্ভাশয়টাকে জি। এখন দেখো এই গর্ভাশয়টা যখন গর্ভাশয় উপরের দিকে থাকে, অন্যান্য স্তবক যেমন উপবৃতি, বৃতি, দল, পুংকেশীয় নালিকা গর্ভাশয়ের নিচের দিকে বিন্যস্ত থাকে, তখন তাকে বলা হয় অধিগর্ভ গর্ভাশয়। তাহলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করব? গর্ভাশয়টার উপরে আছে এই চারটা যে অ্যালফাবেট আমি বসালাম এখানে, বা আমরা চারটা যে ই কে কে সি বসালাম, এটা চারটাই কি আমরা এখানে লিখবো? না, এই চারটাকে একসাথে প্রকাশ করা হয় একটা টান দিয়ে। সুতরাং আমরা কি করব? জি এর নিচে একটা টান দেবো। তাহলে হাইপোগাইনাস মানে জি এর নিচে টান। এটা অর্থ হলো গর্ভাশয় উপরে আছে, অন্যান্য স্তবকগুলো গর্ভাশয়ের নিচে বিন্যস্ত থাকে। এখন অন্যান্য স্তবকগুলো কি কি? উপবৃতি, বৃতি, দল, পুংস্তবক বা পুংকেশীয় নালিকা। তা আমরা তো সবগুলো সাইন এন্ড সিম্বল নিচে বসাতে পারবো না, ওটাকে একটা টান দিয়ে প্রকাশ করা হয়। আমি মনে করি তোমরা এই ব্যাপারে ক্লিয়ার হয়েছো বা জিনিসটা বুঝেছো। এখন আসো অধগর্ভ গর্ভাশয়। এই জিনিসটাকে আমি একটু রাব করে দিচ্ছি, রাব করে আমি আবার গর্ভাশয়টা আঁকছি। দেখো, মনে করো এটা হলো গর্ভাশয়, এটা হলো গর্ভাশয়, ঠিক আছে? এটা গর্ভাশয় আমি জি দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে অধগর্ভ গর্ভাশয়, গর্ভাশয় শব্দের অর্থ তো আমরা বুঝে ফেললাম, গর্ভাশয়ের শব্দটা এসে এখান থেকে, তাহলে জি আমরা বসিয়ে দিলাম গর্ভাশয়ের মধ্যে। আর অধ শব্দটা কিন্তু আমরা বুঝিনি। অধ হলো যখন উপবৃতি, বৃতি, দল, পুংকেশীয় নালিকা গর্ভাশয়ের উপরের দিকে বিন্যস্ত থাকে, তাহলে ই কে কে সি এ এগুলো যখন গর্ভাশয়ের উপরের দিকে চলে যায়, তখন তাকে বলা হয় অধগর্ভ গর্ভাশয়। এবং আমরা একটু আগে শিখেছি চারটাকে আমরা একসাথে একটা টান দিয়ে প্রকাশ করা হয়। তাহলে অধগর্ভ গর্ভাশয়ের মধ্যে আমরা কি বসাবো? জি বসাবো এবং তার উপরে একটা টান দিব। আমি আশা করি তোমরা এই জায়গাটা ক্লিয়ার করে বুঝতে পেরেছো। তাহলে আমি আরেকটু রিপিট করি। অধি মানে গর্ভাশয়টা উপরে থাকবে, গর্ভাশয় মানে জি, আর তার নিচে থাকবে অন্যান্য স্তবকগুলো। অন্যান্য স্তবক কি? অ্যাপিক্যালিক্স, উপবৃতি, ক্যালিক্স, বৃতি, করোলা, দল এবং অ্যান্ড্রোসিয়াম পুংস্তবক বা পুংকেশীয় নালিকা। যেহেতু চারটা জিনিসই নিচে সাজানো আছে, চারটাকে কিন্তু আমরা চারটা অ্যালফাবেট দিয়ে বসাতে পারবো না, চারটাকে একটা টান দিয়ে প্রকাশ করা হয়। তাহলে গর্ভাশয়টা উপরে, তার নিচে একটা টান দিয়ে আমরা বুঝাই যে অন্যান্য স্তবকগুলো নিচে আছে অধিগর্ভ। আমি আশা করি তোমরা যদি এইভাবেই জিনিসটা বুঝে থাকো, কখনোই তোমরা অধিগর্ভ গর্ভাশয়ের সংজ্ঞাটা ভুল করবে না। অধিগর্ভ গর্ভাশয়টা কিন্তু সবসময় পরীক্ষায় কিন্তু আমরা জ্ঞান বা অনুধাবনে এটা দিয়ে থাকি। তা আমি আশা করি তোমরা পারবে। অধটা তার ঠিক বিপরীত। অধটা হলো গর্ভাশয়টা নিচের দিকে থাকে এবং ওইটা উপরের দিকে উঠে যায়। তোমরা দেখবে যে লাউ, হ্যাঁ, লাউ, মিষ্টি কুমড়া, পেয়ারা, এগুলো সব অধগর্ভ। যখন তার আমরা জানি সাধারণত প্রকৃত ফল কোত্থেকে হয়? গর্ভাশয় থেকে হয়। যখন গর্ভাশয়ের ফলটা বের হতে থাকে আস্তে আস্তে করে, তা নিচে থেকে গর্ভাশয়টা বাইরে থেকে বের হতে থাকে, উপর দিক থেকে অন্যান্য স্তবগুলো শুকিয়ে পড়ে যায়, গর্ভাশয়টা কিন্তু বাইরে থেকে দেখা যায়, হ্যাঁ, অধগর্ভ গর্ভাশয়। তাহলে আমরা দুটা। আর গর্ভকটিটা হলো দেখা যায়, এইটা হলো গর্ভাশয় তো জি, এই যে এখানে মাঝখানে এটা হলো কোমর, কোটি, কোটির এই জায়গা থেকে কিছু অংশ উপরে, হ্যাঁ, তার বিন্যস্ত থাকে, কিছু অংশ নিচে থাকে, তখন আমরা জি দিয়ে তার মাঝখানে টান দিই। তাই তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু এই অধিগর্ভ গর্ভাশয়টাই কিন্তু দুটোর মধ্যেই আমরা পাই। মালবেসিতেও আমরা অধিগর্ভ গর্ভাশয় পাই, পোয়াসের মধ্যে আমরা অধিগর্ভ গর্ভাশয় পাই। কাজে এর বেশি আর আগানোর কোনো দরকার নেই, তোমরা এই দুটো শব্দ এখান থেকে বুঝো। এখন আসো বহু প্রতিসম। বহু প্রতিসম শব্দটার অর্থ, কারণ এই শব্দগুলো তোমাদের লাগবে। বহু বহু প্রতিসম, এটাকে বলে অ্যাক্টিনোমরফিক। অ্যাক্টিনোমরফিক। আমি আসলে ইংলিশ ভার্সনে বেশি লেকচার দিয়েছি তো বিকানেশ্বর কলেজের মধ্যে, তো এই জন্য তোমাদের টার্মগুলো লিখি এই জায়গায়। এই জায়গায় নট নেসেসারি তোমাদের ইংলিশ এগুলো টার্মগুলো তোমাদের পরীক্ষাতে লিখতে হবে, বাট শিখে রাখলে খারাপ না। কিন্তু এগুলো তোমাদের এই যে সিম্বলগুলোকে তোমাকে ইংলিশে কিন্তু পড়তে হবে। অ্যাক্টিনোমরফিক এর অর্থ কি? যে সমস্ত ফুল সমাঙ্গ। এখন সমাঙ্গ শব্দের অর্থ কি? একটা সম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল অর্থ কি? সম্পূর্ণ ফুল টিপিক্যাল ফ্লাওয়ার, তার মানে তার মধ্যে চারটা স্তবক অবশ্যই থাকবে, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। এখন মনে করো তার মধ্যে বৃতি আছে পাঁচটা, পাঁচটা বৃতি সমান, কেমন? আকার, আকৃতি, বর্ণে একদম সমান। পাঁচটা দল আছে, তারা তাদের মতো সমান। তাদের অসংখ্য পুংকেশর আছে, পুংকেশরগুলো সবগুলো সমান, তারা তাদের সাথে। আবার স্ত্রীস্তবকও সমান। সবগুলো যখন একটা ফুলের সমান হয় সেটাকে বলা হয় সমাঙ্গ ফুল। ওই ফুলটাকে যখন আমরা মধ্য অক্ষ বরাবর ভাগ করি, মনে করো এই একটা ফুল, এটা একটা সমাঙ্গ ফুল, তাহলে তার মধ্য অক্ষ বরাবর যখন আমরা ভাগ করব, তাহলে অনেকগুলি সমান অংশে আমরা তাকে ভাগ করতে পারবো। এই জন্য তার সাইন এন্ড সিম্বল হলো আমরা একটা গোল দিয়ে মাঝখানে একটা আমরা প্লাস সাইন দিই। এটা হলো তার বহু প্রতিসমর সাইন অ্যান্ড সিম্বল বা চিহ্ন। এখন আসো এক প্রতিসম। এক প্রতিসম এটাকে বলা হয় জাইগোমরফিক। জাইগোমরফিক।
জাইগোমরফিক। জাইগোমরফিক এটা হলো অসমাঙ্গ ফুল। অসমাঙ্গ ফুল আমি কি উদাহরণ দেবো কি? আচ্ছা, তোমরা নিশ্চয়ই কৃষ্ণচূড়া রাধাচূড়া দেখেছো। কৃষ্ণচূড়া রাধাচূড়ার মধ্যে তোমরা দেখবে একটা রাধাচূড়ার মধ্যে, রাধাচূড়া বা কৃষ্ণচূড়ার মধ্যে দেখলে তোমরা দেখবে আমাদের কলেজ ক্যাম্পাসে রাধাচূড়া আছে। রাধাচূড়া কেমন জানো? তাদের 4টা পাপড়ি থাকে ছোট, একটা পাপড়ি থাকে বড়। আর কৃষ্ণচূড়া 4টা পাপড়ি থাকে বড়, একটা পাপড়ি থাকে। সাপোজ মনে করো আমি 5টা আঙ্গুল, 5টা পাপড়ি, ঠিক আছে? এই 4টা পাপড়ি ছোট, একটা পাপড়ি হলো বড়। এখন এইটা অসমাঙ্গ কিন্তু ফুল একটা। এই ফুলটাকে কিন্তু আমি এভাবে একবার মাত্র সমান দুটি অংশে ভাগ করতে পারবো, অনেকগুলি অংশে তখন ভাগ করতে পারবো না। তখন এটার সাইন এন্ড সিম্বল দেওয়া হয় এভাবে ক্রুশ, এভাবে, অথবা আমরা এভাবে শতকরা চিহ্ন দিই। তাহলে আমরা এই শব্দগুলো শিখলাম। হ্যাঁ, এখন আসো যেটাকে আমরা বলি হলো মাতৃ অক্ষ। তোমাদের কালকেও বলেছি মাতৃ অক্ষ জিনিসটা একটা ইম্পর্টেন্ট। মাতৃ অক্ষ, মাতৃ অক্ষ বা যেটাকে আমরা ইংলিশে বলি মাদার অ্যাক্সিস। আমরা যে কপালে টিপ দিই, এই কপালে টিপ দেওয়ার মতো কালো একটা, এটাকে বলা হয় মাতৃ অক্ষ। এটা মানে কি? এই অক্ষ, যে অক্ষ থেকে ভ্রূণীয় অবস্থায় একটা ফুলের উৎপত্তি হয়, একটা ফুলের উৎপত্তি হয় যে জায়গা থেকে, সে তাকে বলা হচ্ছে হলো মাতৃ অক্ষ। এবং এই মাতৃ অক্ষটাকে, এটাকে অক্ষে আছে না প্রান্তে আছে, এটার উপরে বেস করে কিন্তু তার পুষ্প প্রতীকটা আঁকতে হয়। যেদিন আমি পুষ্প প্রতীক আঁকা শেখাবো সেদিন তোমরা সেটা দেখবে। আরেকটা শব্দ তোমাদেরকে বলেছিলাম যে পুষ্পপুট। পুষ্পপুট, হ্যাঁ, আমি তোমাদের কালকেও বলেছি যে এখন একদম কুটিয়ে কুটিয়ে ডিটেলস তোমাদের প্রতিটা শব্দ বোঝানোর মতো সময় নেই। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা স্কিপ করলে তোমাদের হয়তো পরীক্ষার নাও লিখতে পারো, বা হয়তো ভাবতে পারো যে না এটা আমি পড়লাম না। কিন্তু পুষ্পপুট শব্দটার অর্থ কি? আমরা জানি একটা ফুলের মধ্যে কি থাকে। আমার একটা ফুলের মধ্যে থাকে বৃতি, একটা ফুলের মধ্যে থাকে দল, থাকে পুং, থাকে শ্রীস্তবক। এই 4টা স্তবক কিন্তু একটা আদর্শ ফুলে থাকবে। এখন মনে করো একটা ফুল তুমি হাতে নিলে, নিয়ে তার শ্রীস্তবকটাকে চিনে ফেললে যে এটা হলো শ্রীস্তবক। পুং স্তবকটা নিয়ে তুমি চিনে ফেললে এটা পুং স্তবক। আর বৃতি দলের মধ্যে তারপরে এসে দেখলে আরো 2টো স্তবক আছে, কিন্তু তুমি শনাক্ত করতে পারছো না যে কোনটা দল কোনটা বৃতি। তার মানে কি? বৃতিটা দল সদৃশ, বৃতিটা তখন দলের মতো দেখতে হয়। কিভাবে হয়? আকারে, আকৃতিতে, বর্ণে বৃতি এবং দল একই রকম হয়ে যায়। ওই একই রকম হয়ে যায় বলে তাকে বলা হয় পুষ্পপুট। এই পুষ্পপুটকে আমরা বলি হলো প্যারিয়ান্থ। PARIANTH, প্যারিয়ান্থ। এই প্যারিয়ান্থকে আমরা প্রকাশ করি হলো সাইন এন্ড সিম্বল পি দিয়ে। এখন আসো আরেকটা শব্দ যেটাকে আমরা বলি হলো উভলিঙ্গ। খেয়াল করো, উভলিঙ্গ। উভলিঙ্গ মানে যে ফুলের মধ্যে স্ত্রীস্তবক পুংস্তবক দুটোই থাকে। তাহলে পুংস্তবকের সাইন এন্ড সিম্বল হলো এইটা, স্ত্রীস্তবকের সাইন এন্ড সিম্বল হলো এইটা। যদি একটা ফুলের মধ্যে 2টো স্তবকই থাকে তখন আমরা সাইন এন্ড সিম্বল দিই ঠিক এইভাবে। এভাবে আমরা তার সাইন এন্ড সিম্বল গুলো দিয়ে থাকি। এখন আসো এই যে আমি কিছু সাইন এন্ড সিম্বল তোমাদেরকে দেখালাম বা পড়ালাম, এই সাইন এন্ড সিম্বল গুলো যখন তুমি পুষ্প প্রতীকটা, পুষ্প সংকেতটা লিখবে, এই পুষ্প সংকেত লেখার সময় কিভাবে লিখবে? যেমন প্রথমে লিখতে হয় প্রতিসাম্যতা। মনে করো একটা ফুল হতে পারে বহু প্রতিসম। বহু প্রতিসম হলে আমরা এভাবে সাইন দিব। যদি সেটা এক প্রতিসম হয় তাহলে আমরা সাইন দিব এভাবে। যদি ফুলটা হয় হলো উভলিঙ্গ তাহলে আমরা সাইন দিব হলো এভাবে। যদি ফুলটা একলিঙ্গ পুরুষ হয় তাহলে আমরা এভাবে সাইন দিব। যদি ফুলটা একলিঙ্গ স্ত্রী হয় তাহলে আমরা এভাবে সাইন দিব। যদি সেটাতে ইকে থাকে আমরা উপবৃত্ত থাকে এভাবে দিব, বৃদ্ধি থাকে এভাবে দিব, দল থাকে এভাবে দিব, অ্যান্ড্রোসিয়াম থাকে এভাবে দিব, ন্যানোসিয়াম থাকে এভাবে দিব। 1 নম্বর কথা। এখন মনে করো ওই ফুলটা তুমি হাতে নিয়ে দেখলে ওই ফুলের মধ্যে নাই হলো ইকে। ইকে তো উপবৃত্তি, তো 2-1টা ফুল ছাড়া বেশিরভাগই থাকে না। কেও নাই, সিও নাই। কে সি দুইটা একরকম দেখতে, তখন এইটার জায়গায় বসাই আমরা হলো পি। ফুলটা যদি অধিগর্ভ গর্ভাশয় হয় তখন আমরা এখানে একটা টান দিই। আবার এটাকে বলা হয় একটা অধিগর্ভ গর্ভাশয় বেশিরভাগ সময় কিন্তু গর্ভপাদপুষ্পী হয়। গর্ভপাদপুষ্পী শব্দের অর্থ হলো, মনে করো হলো গর্ভাশয়, এখান থেকে যে বৃতি উপবৃত্তি গুলো, এই যে দলটা বের হচ্ছে, যে দলটা বের হলো, হ্যাঁ, এই দলটা এখান থেকে পুংকেশীয় নালিকার দল, পুংকেশীয় নালিকা গর্ভাশয়ের নিচের দিকে লাগানো থাকে। দলটা কি? দলটা হলো সি, পুংকেশীয় নালিকাটা কি হলো এ, আর গ্যানোসিয়ামটা হলো জি। তাহলে এই গর্ভাশয়ের দিকে এ এবং সি যেহেতু লাগানো থাকে, যেহেতু সে হাইপোগাইনাস নিচের দিকে নেমে গেছে, এই দুটো যেহেতু এখানে লেগে থাকে, এই কারণে তার উপর একটা টান দেওয়া হয়। এখন দেখো তোমরা যদি জবা ফুল হাতে নাও, আমি প্রায় মেয়েদেরকে কিন্তু, আমি বিকারণাসে যখন প্র্যাকটিক্যালের মেয়েরা ক্লাসে ঢুকতো, সে অনেক আগে ইংলিশ ভার্সনে মেয়েদেরকে আমি দেখাতাম, দেখো গাইনোসিয়াম অধিগর্ভ গর্ভাশয়টা
কি দেখো ব্যাপারটা, এবং তার সাথে যে গর্ভপাত পুষ্পীটা কি। একটা ফুল যদি তুমি হাতে নাও, উপবৃত্তিটা দেখবে অটোমেটিক তুমি ছিঁড়ে ফেলছো। বৃত্তিটা যেহেতু মাইকের মতো লাগানো থাকে, নিডেল দিয়ে এটাকে কেটে আজ থেকে ঘুরিয়ে খুলতে হয়। তার পাপড়িগুলো এরকম টুইস্ট টুইস্ট করে থাকে। পাপড়িগুলো যখন পাপড়িগুলোকে তুমি ছিঁড়বে, এই যে গর্ভাশয় এদিকে এসে এবার টান দিয়ে ছিঁড়তে হয়, ওখানে দেখা যায় লেগে থাকে। তার মানে কি, যখন দল পুংকেশীরের নালিকা পরস্পরের সাথে গর্ভাশয় নিচের দিকে লাগানো থাকে, তখন তাকে বলা হয় গর্ভপাদপুষ্পী। এবং গর্ভপাদপুষ্পী হয় তখনই যখন এটা অধিগর্ভ গর্ভাশয় হয়। যদি এটা অধিগর্ভ গর্ভাশয় নাও হয়ে অধগর্ভ গর্ভাশয় অর্থাৎ উপরে টানটা চলে আসতো, তাহলে এটা হতো না। কারণ কেন হতো না? কারণ তখন তার দল এবং পুংকেশীরের নালিকা উপরের দিকে উঠে গেছে, এখানে কিন্তু লাগানো তখন প্রশ্নই আসে না। তো আজকে আমরা এতটুকু সংকেত তোমাদেরকে শিখালাম, বা তোমরা শিখলে আমি আশা করি তোমরা এটা ভালো করে এই সংকেতগুলো মাথায় ধারণ করবে। আবারও বলছি তোমাদেরকে, তোমরা একটু সাবস্ক্রাইব করবে, কারণ আমি পরপর কিন্তু 15 মিনিট 16 মিনিট করে করে এক একটা লেকচার ছাড়বো। সবগুলো লেকচার যেন তোমরা একটার পর দেখতে পাও। যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু এই লেকচারগুলো দেখতে পাবে না। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো এবং সুস্থ থাকো। হ্যাঁ, খোদা হাফিজ ডার্লিং।